ঈশ্বরের চরণে ফুল দিয়ে সকালবেলা প্রার্থনার মধ্যে দিয়ে দিনটা শুরু করলাম। ঈশ্বর, তুমি ভালো থেকো, তোমার সন্তানদের ভালো রেখো। কয়দিন আগে মিস্ত্রি দিয়ে কাজ করালাম, দেখো কালকে নাকি ওরা ট্যাঙ্কি ওয়াশ করিয়েছে, আমাকে তো বলেও নি। আর দেখো পরিস্থিতি দেখো। তোমরা জানো প্রত্যেক দিনই আমার এক গ্লাস গরম জল দিয়ে দিনটা শুরু হয়, এটার কোনো অন্যথা হয় না। গরম জলটা প্রতিদিনই আগে আমি খাই, তারপরে কোনো দিন চিয়া ভেজা জল, কোনো দিন লেবু মধু জল, এক এক দিন এক একটা টেস্ট বাডগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য আমি ইনটেক করি। তো গতকাল আমি গিয়েছিলাম প্রত্যেক মাসের মতো অ্যাপেলোতে। তোমরা আগের ব্লগগুলো যারা দেখেছো তারা জানো আমি মাসে একবার করে অ্যাপেলোতে যাই। তো কিছু প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসপত্র যেগুলো অ্যাপেলো থেকে নিয়ে আসি, তো ওরা সবসময় বারবার আমাকে আমার স্কিন, আমার হেয়ার, আমার অ্যাপিয়ারেন্স দেখে আমাকে বারবার সাজেস্ট করেছে, দিদি আপনি অ্যালোভেরা আমলা জুসটা খান। তো কালকে ডিটারমাইন্ড হয়েই গিয়েছিলাম কি অ্যালোভেরা জুসটা নেব, আমলা জুসটা নেব। তো নিয়ে এসেছি। আজকে প্রথমে অ্যালোভেরা জুসটা খাচ্ছি। এর আগেও আমি অ্যালোভেরা খেয়েছি, পতঞ্জলির অ্যালোভেরা খেয়েছি, হার্বাল লাইফের অ্যালো কনসেন্ট্রেট খেয়েছি। তো আজকে প্রথম আমি অ্যাপেলোর অ্যালোভেরা জুস যেটা, সেটা উষ্ণ গরম জলে ট্রাই করছি। অ্যালোভেরার যে একটা কমন স্মেল কম বেশি সেটা আছে, আর অ্যালোভেরার যেরকম একটা অ্যাসিডিক ফ্লেভার, একটু টক টক, সেটাও অ্যাজ ইউজুয়াল আছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে অ্যালোভেরার যে কাথটা, যে শ্বাসটা, সেটাও আছে। তো অ্যালোভেরার গুণাবলী নিয়ে তোমাদের আর নতুন করে কিছু বলার নেই, সবটাই তোমরা জানো যে আজকের ডেটে অ্যালোভেরা আমাদের জন্য কতটা উপকারী। তো অ্যাপেলোর মধু খাওয়ার পর যেমন আমি পতঞ্জলির মধু বা ডাবরের মধু ছেড়ে দিয়েছি, এবার এটাই দেখার অ্যাপেলোর অ্যালোভেরা জুস এনে আমি পতঞ্জলির অ্যালোভেরা জুস বা হার্বাল লাইফের অ্যালো কনসেন্ট্রেটকে মিস করি কিনা। তো আজকে থেকে শুরু করলাম নিউ জার্নি। কালকে নেব আমি আমলা জুসটা, তারপরের দিন থেকে অ্যালোভেরা আমলা জুস একসাথে মিশিয়ে নেব। আগে দুটোর আলাদা আলাদা ফ্লেভারটা নেব, তারপরে দুটোকে একসাথে নেব। তো চলো, ওভারঅল খারাপ লাগলো না খেতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি ঝুম সুস্মি আর তোমরা দেখছো ঝুম সুস্মি ব্লগস। আজকে সানডে, আর সানডে মানেই জানো বেশ কিছু কাজ থাকে যেগুলো উইকডেজে হয় না, যেমন ঘর দুয়ার পরিষ্কার, ডিপ ক্লিনিং যেটা আর কি। তো সেরকমই কিছু কাজকর্মের মধ্যে দিয়ে, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা কাটবে। আর তার সাথে বাড়ির কিছু সমস্যা, জীবনে বাঁচতে গেলে সমস্যা ফেস করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, শুরু করছি একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। চলো তাহলে দিনটা তোমাদের সাথে শুরু করি। সবাইকে হ্যাপি সানডে। রবিবার যেহেতু সারা সপ্তাহের মাছ তুলে রাখার এই একটাই দিন। সবজিটা তবু পাড়া থেকে পাওয়া যায়, কিন্তু মাছ আমার বাজারে এসে 5 রকম দেখে না নিলে ঠিক মন ভরে না। আর বিগত 6 বছর ধরে এই দাদার কাছ থেকেই মাছ নিচ্ছি। বিশ্বাস এবং ভরসার জায়গা থেকে চোখ বন্ধ করে নিয়ে যাই, দরদাম করারও প্রয়োজন হয় না, এক ফোনেই মাছ রেডি থাকে। মাছটা ফ্ল্যাটে নামিয়েই আমি চলে এসেছি আমার বাড়িতে, যেখানে আমার বাবা মা থাকে। আমি কখনো চাইনি আমার বাবা মা কোথায় আছে, কিভাবে আছে সেটা কখনো ক্যামেরার সামনে আনতে, কিন্তু আজ বাধ্য হলাম।
এই যে ঘরটা তোমরা দেখছো, এটা আমার বাবা মায়ের একান্ত পরিশ্রমের ফসল। এই ঘরটাতেই আমি ছোট থেকে বড় হয়েছি। আজ যেখানে খাটটা পাততে দেখছো, এখানে ছিল একটা ছোট্ট চৌকি। আর এই ঢালাই ছাদ আমাদের ছিল না, ছিল টালির চাল। মা এখানে সেলাই করে আমাদের পড়াশোনা, অন্যান্য প্রয়োজন মিটিয়েছে। আর বাবাকে দেখেছি অক্লান্ত পরিশ্রম করতে, মুখ বুজে হাসি মুখে, কোনো প্রত্যাশা না রেখে। আজ বাবা মাকে যখন এইটুকু দিতে পারলাম, কোথাও মনে হলো আমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে, আমার ইনকাম করা সার্থক হয়েছে। যদিও আমার পড়াশোনা বা আমার চাকরির পিছনে একমাত্র আমার মায়ের উৎসাহ আর মায়ের স্বপ্ন সব সময় আমাকে এগিয়ে যেতে শিখিয়েছে। জোর করে আমাকে নাচ শেখানো, গান শেখানো, ড্রয়িং শেখানো, আবৃত্তি শেখানো, এমনকি কলেজের পাশাপাশি সেলাইয়ের ডিপ্লোমা, কোনোটাই সম্ভব হতো না যদি মাথার উপরে মায়ের রাগী চোখ দুটো না থাকতো। তবে আজকে মায়ের জন্য, বাবার জন্য এতটুকু করতে পেরে আমার ইনকাম করা সার্থক, আমার কন্যা হিসেবে জন্মগ্রহণ সার্থক। ও মা কি সুন্দর বসে বসে ঘুমাচ্ছে। না এখন যাবো না, কাজে বসবো। গুড মর্নিং। এরপর আমি চলে এসেছিলাম স্যারের বাড়ি। আজকে মেজো জেঠিমণির মৃত্যুদিন, মৃত্যু দিবস, যেটা প্রত্যেক বছর বছর পালন করা হয় সেই দিন। এখানে হয়েছে গীতা পাঠের আয়োজন। গতকাল দুষ্টুকে সঙ্গে নিয়ে স্যার সবটা তদারকি করে গুছিয়ে রেখেছিলেন। আজ সকালে ফুল আর মিষ্টি কিনে এনে বাকি জোগাড়টুকু সম্পন্ন করা হয়েছে। নির্দিষ্ট সময়ে চলে এসেছে নবদা, শুরু হয়েছে গীতা পাঠ। কিছুটা সময় এখানে বসে নবদার গীতা পাঠ শুনে নেব। কথায় আছে গীতা শুনলেও নাকি পাপ মুক্তি হয়। যদিও জানি না অজ্ঞানত কোনো পাপ আমি করেছি কিনা এ পর্যন্ত, তবে জ্ঞানও তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি। চেষ্টা করেছি মানুষের উপকার করতে, পরিণামে বদনাম ছাড়া কিছু পাইনি। তো যাই হোক, বেশ কিছুটা সময় এখানে জেঠিমণি আর স্যারের সাথে কাটালাম। কোথাও একটা আত্মতৃপ্তি অনুভব করি যখন এই মানুষ দুটোর সঙ্গে কিছুটা সময় একান্তে কাটাতে পারি। এরপর আমি চলে এসেছিলাম দাদার দোকানে একটা স্পোর্টস শ্যু নেওয়ার জন্য। আমার জিমের যে স্পোর্টস শ্যুটা, ওটা একটু অনেক দিন হয়েও গেছে, প্রায় 6 বছর হতে চললো। পায়ে পড়তেও সমস্যা হচ্ছে, আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে পা যেই ঘেমে যাচ্ছে, ভীষণ ব্যাড স্মেল আসছে। তো একটা জুতো নিতে চলে এসেছি। তো গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে ঘড়িতে বাজছে সন্ধে 7:10, আর আমি একদম তৈরি হয়ে নিয়েছি। এখন যাব স্যারের সাথে গিয়ে কাজে বসবো। 15ই আগস্টের কাজ শুরু হয়ে গিয়েছে। এখন আর ঘড়িতে কোনো টাইম টেবিল, কোনো সময়ে কাজ করবে না, নো রেস্ট, নো ছুটি। তো চলো, আমি তৈরি হয়ে নিয়েছি, বেরিয়ে যাব, স্যারের সাথে গিয়ে কাজে বসবো। আবার তোমাদের সাথে কথা বলবো ফিরে এসে। তার মধ্যে যদি তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু ঘটে, নিশ্চয়ই শেয়ার করব। বিকেলবেলা বাড়িতে এসেছিল রিয়া, আর রিয়া একটু চুটুর পুটুর খেতে ভালোবাসে বলে রিয়ার জন্য আনিয়েছিলাম এই চ্যালেঞ্জের মধ্যে থেকে 2টো ডালপুরি, 2টো রিয়ার, 2টো আমার। ও তো খেলোই না, একটা খেলো, আর যেই 3টে আমি খেলাম এখন প্রচণ্ড অ্যাসিড হয়ে গেল। আগে স্যারের কাছে গিয়ে একটা অ্যান্টাসিড নিতে হবে। এই হচ্ছে পেটের কন্ডিশন, একটু কিছু অনিয়ম হলেই ব্যাস। আবার কাল থেকে যার তালা দেওয়ার ডিউটি পড়েছে, 10টা না বাজতেই তালা দিয়ে দেবে। এটা আর এক টেনশন। আজকে প্রচুর কাজ আছে। ঘড়িতে এখন বাজছে রাত্রি 11:15, আর যে ভয়টা বেরোনোর সময় পেয়েছিলাম যে গেটে তাড়াতাড়ি তালা পড়ে যাবে, তার কারণ গতকাল রাত্রে 10:10-এ তালা পড়ে গেছিল। আবার সেই ছোট মিঠুনকে ডেকে নিয়ে এসে
তালা খুলে ভিতরে আসা। তো যাই হোক, আজকে গেটে তালা পড়েনি, আমি স্মুথলি ওপরে চলে এসেছি। সিঁড়ির লাইটগুলো জ্বললে না আসতে অসুবিধা হয় না, কিন্তু যখন গেটে তালা পড়ে যায়, সিঁড়ির লাইটগুলো অফ হয়ে যায়, তখন এসে ঘরে ঢুকতে খুব অস্বস্তি কাজ করে। তো যাই হোক, শেষ করলাম আরও একটা দিন। হোপফুলি ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। রাস্তাঘাটে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে এই সবুজ চুড়ি পরার ব্যাপারটা কি। তো চলো তোমাদেরকে ডিটেলসে বলে দিই সবুজ চুড়ি পরার ব্যাপারটা কি। শ্রাবণ মাসটাকে ধরা হয় বাবা ভোলানাথের মাস। অন্য দিক থেকে শ্রাবণ মাসটা বর্ষা ঋতুর মধ্যে পড়ে। তো এই বর্ষা ঋতুতে বৃষ্টির জল পেয়ে গাছেরা নতুন করে প্রাণ ফিরে পায়। প্রচণ্ড গরমের পর যখন বৃষ্টি হয়, গাছের পাতা থেকে ধুলোগুলো ধুয়ে যায়, গাছের পাতা বৃষ্টির জল পড়ে নতুন পাতা কড়ি মেলে ধরে, গাছেরা নতুন করে প্রাণ ফিরে পায়। তো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায়, চারিদিকটা সবুজ সবুজ লাগে। আর ভোলানাথের প্রিয় রং হচ্ছে সবুজ। তো সেই হিসেবে বলা হয় যে শ্রাবণ মাসে যদি সবুজ পোশাক পরা যায়, সবুজ শৃঙ্গার করা যায়, তাহলে ভোলানাথ এবং মা পার্বতী দুজনেরই আশীর্বাদ পাওয়া যায়। তো 16 শৃঙ্গারের মধ্যে একমাত্র চুড়িটাই সবুজ ব্যবহার করা যায়, টিপটা সবুজ পরা যায়। সবুজ সিঁদুর পাওয়া যায় না, সবুজ লিপস্টিক হয় না, সবুজ কাজল পরা যায় না। কাজল মানেই কালো, যদিও এখনো বিভিন্ন কালারের লাইনার আমরা ইউজ করি, কিন্তু কাজল মানে সেটা কালো। আর সবুজ পোশাকটাও ব্যবহার করা যায়, কিন্তু মাতা পার্বতীর পছন্দের শৃঙ্গার সবুজ চুড়ি, এটা পরলে ভোলানাথও সন্তুষ্ট হন আর মা পার্বতীরও আশীর্বাদ পাওয়া যায়। এবারে এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে কোনো মনস্কামনা করলে আর সারা মাস ধরে নিরামিষ আহার, সাত্ত্বিক আহার গ্রহণ করলে মনস্কামনা পূর্ণ হয়। সেটা আর্থিক বা কোনো, ধরো কেউ বললো যে আমার একটা নিজের বাড়ি হোক, আমার একটা নিজের গাড়ি হোক, আমার একটা 4 চাকা হোক, আমার জমি হোক, আমার ফ্ল্যাট হোক, আমার অর্থ হোক, প্রতিপত্তি হোক, আমি বিত্তবান হই, এই ধরনের কোনো আশা মনে নিয়ে যদি শ্রাবণ মাসে 1 মাস সবুজ চুড়ি, সবুজ টিপ, সবুজ পোশাক ব্যবহার করা যায় আর নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করা যায়, মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো সেই কারণেই এই সবুজ চুড়ি পরা। তো বিহারি রিচুয়ালে এটাকে বলা হয় হরিয়ালি, শ্রাবণ হরিয়ালি। তো তোমরা জানো আমি নবরাত্রি করি, নবরাত্রিটাও নন বেঙ্গলি রিচুয়াল, আর এই হরিয়ালিটাও নন বেঙ্গলি রিচুয়াল। অনেকে বলেন এটা নাকি সোহাগান অরত যারা, মানে সধবা নারী যারা, তারা সবুজ চুড়ি পরে। আসলে এই সবুজ চুড়ি পরার সাথে সধবা, বিধবা, অধবা কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। আর যে কথাটা আমি তোমাদের এতক্ষণ বললাম, এটা আমি সম্পূর্ণ জেনে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি। এখানে যদি কোথাও কোনো ভুল থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমার ভুল শুধরে দিও। তো চলো আজ তাহলে এইটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো, আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থেকো। টাটা, গুড নাইট।